আলোচনা করব কোষের আভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো, একটা কোষ বলতে আমরা কি বুঝি, আগের দিন আলোচনা হয়েছে যেটা কোষ বলতে একটা পাত্রে বেশ কিছু পরিমাণ তরল নেওয়া হয়, সেই তরলটাই মূলত অ্যাসিড প্লাস ওয়াটার, অ্যাসিড এবং জল থেকে ইন জেনারেল, এবং সেই পাত্রের মধ্যে দুটো ভিন্ন উপাদানের দণ্ড ডোবানো থাকে। এবার কি ঘটনা ঘটে, অ্যাসিড আর জলের মধ্যে যে বিক্রিয়াটা হয় সেখান থেকে কিছু প্লাস আয়ন উৎপন্ন হয়, কিছু মাইনাস আয়ন উৎপন্ন হয়। এবার যেহেতু এই দুটো ধাতব দণ্ড আলাদা উপাদানের তৈরি, এক্সপেক্টেড একজনের নেগেটিভিটি অন্যটার থেকে আলাদা। সেই নেগেটিভিটির উপর ভিত্তি করে বা পজিটিভিটির উপর ভিত্তি করে এই প্লাস আয়নগুলো একটা দণ্ডের দিকে যায় আর মাইনাস আয়নগুলো অন্য একটা দণ্ডের দিকে অগ্রসর হয়। এরপরে কি হয়, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই দণ্ড দুটোর মধ্যে একটা বিভব প্রভেদ, একটা প্লাস আয়ন হলো, একটা মাইনাস আয়ন চলে গেল, তাহলে একটা প্লাস বিভব পেয়ে গেল, একটা মাইনাস বিভব পেয়ে গেল। এই অবস্থায় এই দণ্ড দুটোর প্রান্তে আমি যদি বিভব প্রভেদ ক্যালকুলেশন করি, তাহলে সেটাকে বলা হয় কোষের তড়িৎচালক বল, ইএমএফ অফ দ্য সেল। ঠিক আছে, মুক্ত বর্তনীতে একটা কোষের দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ ক্রিয়া করে তাকে বলা হচ্ছে তড়িৎচালক। এবার তুমি ভাবো, যদি এই দুটো প্রান্তকে আমি একটা বাহ্যিক এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যাড করি, সে বি আর, তাহলে কি ঘটনা ঘটবে? যখনই আমি এটা একটা এক্সটার্নাল সার্কিটের সঙ্গে অ্যাড করব, যেহেতু দু প্রান্তের চার্জ সমান নয়, একটা প্রান্তে এক্সেস অফ ইলেকট্রন আর একটা প্রান্তে ল্যাক অফ ইলেকট্রনস, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রন উইল ফ্লো থ্রু দ্য সার্কিট। ইলেকট্রনগুলো এই বাহ্যিক রোধের মধ্য দিয়ে ফ্লো করার চেষ্টা করবে। ইলেকট্রন কোন দিক থেকে ফ্লো করবে, এক্সেস থেকে ল্যাক, তাহলে এই প্রান্ত থেকে এইদিকে ইলেকট্রন ফ্লো করার চেষ্টা করবে। তাহলে তুমি মনে রাখবে কারেন্ট কোন দিকে ফ্লো করবে, অলওয়েজ ফ্রম প্লাস টার্মিনাল টু মাইনাস টার্মিনাল। তাহলে আমি বলতে পারি, এখানে যদি এভাবে নাম দিই, তাহলে এ থেকে বি এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করার চেষ্টা হবে। একটু ভালো করে ভেবে দেখো, এটা কিন্তু কোনো ক্লোজ সার্কিট নয়। ক্লোজ সার্কিট না হলে কিন্তু কারেন্ট ফ্লো করে না। তাহলে সেক্ষেত্রে এখানে কারেন্ট ফ্লো করবে কি করে? এখানে কারেন্ট ফ্লো করবে, এখান থেকে এতটা পর্যন্ত করতে অসুবিধা নেই, খালি আমার একটা কন্টিনিউটি নেই এদের মধ্যে। তো সেই কন্টিনিউটিটা নিজে থেকেই হয়ে যায়। কিরকম ভাবে হয়ে যায়, যে এটা যেমন কারেন্টটা এখান থেকে এই পর্যন্ত এলো, তেমনি ভেতরে ভেতরেও কিন্তু কারেন্টটা বি দণ্ড থেকে এ দণ্ডের দিকে ফ্লো করতে পারে টু মেক আ কমপ্লিট সার্কিট। তাহলে এইভাবে যদি যোগ করে দেওয়া যায়, মানে ভেতরে কোনো যোগ করা নেই, ও নিজে থেকে কি হয়, নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে কারেন্টটা তোমার যেতে থাকে। এর ফলে কি হয়, এখানে একটা ক্লোজ সার্কিট তৈরি হয়। এবার যখন কারেন্টটা এই তরলের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তরল তার নির্দিষ্ট উপাদানের জন্য ওই ফ্লোটাকে বাধা দেবে, এবং এই যে বাধা দেওয়া, সেই বাধা দেওয়াটাকে বলা হয় আভ্যন্তরীণ। অর্থাৎ কোষের অভ্যন্তরে তরল প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, সেই বাধাটাকে বলা হয় আভ্যন্তরীণ রোধ। It is the hindrance provided by the liquid of the cell inside it. ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমার আভ্যন্তরীণ রোধ, এবং এটাকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। তুমি মনে রাখবে, যে কোনো ধরনের কোষ হোক না কেন, তার একটা আভ্যন্তরীণ রোধ থাকবে, এবং যেহেতু আভ্যন্তরীণ রোধ থাকে, তাই সবসময় যে পরিমাণ তড়িৎচালক বল থাকে, সেই তড়িৎচালক বলটা কিন্তু আমরা এক্সটার্নাল সার্কিটে আউটপুট হিসেবে পাই না, কিছুটা হলেও কমে যায়। সেটা আমরা ক্যালকুলেশন করেও দেখব। তাহলে এরপর থেকে যখন আমরা সেল করব, সেলকে সাধারণত এইভাবে দেখানো হয়, একটা বড় দাগ থাকে, একটা ছোট দাগ থাকে। তো বড় দাগটাকে প্লাস সাইন ধরা হয় আর ছোট দাগটাকে মাইনাস সাইন ধরা হয়। যখন আমি কোষ লিখবো, মনে রাখবে এখানে একটা ই থাকবে আর একটা আর, এই দুটো কমা দিয়ে লেখা হয়। ই আর আর মানে কি, সেই কোষটার একটা তড়িৎচালক বল থাকবে, তুমি বলো আর না বলো, তড়িৎচালক বল কিন্তু থাকবে। আর একটা আভ্যন্তরীণ রোধ, স্মল আর দেওয়া আছে মানে একটা আভ্যন্তরীণ রোধ আছে, এবং সেই আভ্যন্তরীণ রোধের মানটা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে, তোমাকে স্মল আর ইকুয়াল টু 0। তাহলে তুমি যখনই সেল আনবে, তুমি মনে রাখবে যে সেল মানে হচ্ছে এরকম একটা ই থাকবে, তার সঙ্গে একটা আর থাকবে, এবং তুমি বলতে পারো অ্যাজ এ হোল এই গোটা ব্যাপারটা হচ্ছে একটা সেল। সেল মানে শুধুমাত্র আমি সেল
রাখবো না, একটা রোধকে শ্রেণী সমবায়ে এঁকে রাখবো, and that will represent the internal resistance of the cell. ঠিক আছে? বেশ, এবার গোটা সার্কিটটাকে যদি আমি কমপ্লিট করি, যেমন আমার ছিল ই, এখানে একটা স্মল আর করে নিলাম, এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। কি করেছিলাম, আমি একটা এ আর বি এর মধ্যে একটা বাহ্যিক এক্সটার্নাল রোধ যোগ করেছিলাম এবং বলেছিলাম এই প্রান্তে বা এই দিকে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্টের মান কত হবে? কারেন্টের মান হয়ে যাবে I ইকুয়াল টু, তুমি মনে রাখবে অলমোস্ট ওহমস ল এর মতো, মোট বিভব বাই মোট রোধ এরকম ছিল, এখানে আমি বলবো মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে এটা হয়ে যাবে মোট তড়িৎচালক বল E আর মোট রোধ হয়ে যাচ্ছে R প্লাস R। তুমি দেখো এই কারেন্টটাই কিন্তু এটার মধ্য দিয়ে ফ্লো করবে। যেহেতু দুটোর মধ্য দিয়ে একই কারেন্ট ফ্লো করে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে মোট রোধ হয়ে যাবে R প্লাস R, শ্রেণী সমবায়ে আছে। তাহলে এখান থেকে পড়ে থাকছে E ইকুয়াল টু IR প্লাস IR। তাহলে এটাকে আমি লিখতে পারি E ইকুয়াল টু, এই IR পাচ্ছি, IR মানে কি? এটার প্রান্তীয় বিভব প্রভেদ, এটাকে বলা হয় বিভব প্রভেদ। যখন ব্যাটারিকে বহির্বর্তনীতে যোগ করা হয় তখন যে বিভব প্রভেদ পাওয়া যায়, দ্যাট ইজ ইকুয়াল টু V। তাহলে এটা হয়ে গেল V প্লাস IR। ঠিক আছে? তাহলে তোমার পড়ে থাকছে, দেখো একটা জিনিস দেখো, V ইকুয়াল টু পড়ে থাকছে E মাইনাস IR, এবং তুমি পরিষ্কার বলতে পারো এখান থেকে E ইজ গ্রেটার দেন V। তুমি পড়েছিলে যে তড়িৎচালক বলের মান সবসময় বিভব প্রভেদ অপেক্ষা বেশি হয়, 99% কেসে কিন্তু E ইজ গ্রেটার দেন V। এটা কিছু স্মল কেস আছে, পরে আলোচনা হবে। আচ্ছা, এখানে যেটা টার্মটা আমি পেলাম IR, এটা কি দিচ্ছে? এটা দিচ্ছে কি, যে কারেন্টটা যখন আভ্যন্তরীণ তরলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন ওখানেও কিন্তু একটা বিভব প্রভেদ তৈরি হয়, এবং এটাকে সেক্ষেত্রে বলা হয় আভ্যন্তরীণ বিভব পতন, ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ, আভ্যন্তরীণ বিভব পতন। অথবা এটাকে অনেক সময় বলা হয় লস্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট? তার কারণ হচ্ছে যে আমার যে পরিমাণ পাওয়া উচিত, আমার পাওয়া উচিত কত? তড়িৎচালক বল, কিন্তু তড়িৎচালক বলটার সবটা আমরা এক্সটার্নাল সার্কিটে পাই না, বেশ কিছুটা পরিমাণ কমে যায়। কতটা কমে যায়? যেটা কমে যায় সেটাকেই বলছি লস্ট ভোল্ট, মানে ওটা নষ্ট হয়ে যায়, ওটাকে আমি এক্সটার্নাল সার্কিটে পাচ্ছি না। ঠিক আছে? বেশ, আর অনেক সময় প্রশ্ন আছে আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তুমি বলবে আভ্যন্তরীণ রোধ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন প্রথম কথা, এদের মধ্যে দূরত্বের উপর নির্ভর করে, মানে এই দণ্ড দুটো বা পাত দুটোর মধ্যে দূরত্ব কত তার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে যে পাতটার ক্ষেত্রফল, মানে গোটা পাতটা ডুবিয়েছো, মানে এই পাতটা যেটা আছে সেই নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তোমার যদি এরকম পাত হয়, যতটা নিমজ্জিত আছে দ্যাট উইল বি এফেক্টিভ ইন দিস কেস। তাহলে নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য সাবটেন্ডেড প্লেটস। ঠিক আছে? আর 3 নম্বর নির্ভর করে অ্যাক্টিভিটি অফ দ্য লিকুইড। তুমি এখানে সেলের ম্যাটেরিয়াল হিসেবে যে লিকুইডটা নিয়েছো সেটা কতটা অ্যাক্টিভ তার উপর নির্ভর করবে একটা সেলের আভ্যন্তরীণ রোধ কত হবে। ঠিক আছে? তুমি কিরকম অ্যাসিড নিয়েছো, ঘন অ্যাসিড, কতটা মাত্রার ঘনত্ব নিয়েছো, কতটা জল মিশিয়েছো, তার উপর নির্ভর করে অ্যাক্টিভিটি নির্ভর করে, এবং সেই অ্যাক্টিভিটির উপর কিন্তু আভ্যন্তরীণ রোধ ভীষণভাবে নির্ভর করে। ঠিক আছে? তাহলে এই গেল তোমার আভ্যন্তরীণ রোধ, এবং একটা কোষকে আমরা কিভাবে প্রকাশ করব সেই সম্পর্কে একটা আইডিয়া পেলাম। নেক্সট আলোচনায় চলে আসবো কোষের সমবায়। যেমন রোধের আমরা সমবায় করেছি, ঠিক একইভাবে কোষেও কিন্তু সমবায় হয়ে থাকে, এবং অবভিয়াসলি কোষের সমবায় কিন্তু আগের মতো মেনলি 2 প্রকারের হয়, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, এবং অবশ্যই যদি তুমি মিশিয়ে দাও তাহলে সেক্ষেত্রে সেটা চলে আসবে একটা মিশ্র সমবায়। তো কোষের শ্রেণী সমবায় নিয়ে প্রথমে আলোচনা করা যাক। সিরিজ কম্বিনেশন অফ সেল, শ্রেণী সমবায়। আচ্ছা, প্রথমেই তাহলে জানতে হবে যে কোষগুলোকে শ্রেণী সমবায় কখন বলবো। কোষের শ্রেণী সমবায় তখন বলা হয় যদি কতগুলো কোষকে এইভাবে যোগ করা হয়। এইভাবে মানে একটার পজিটিভ আরেকটার নেগেটিভের সঙ্গে যোগ করা আছে। দেখো এটার পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, তার পরেরটা আমি আরেকটা এঁকে দিচ্ছি পজিটিভ, এইভাবে যদি যোগ করা থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো দ্য সেলস আর কানেক্টেড ইন সিরিজ। এবার আমি চাইছি কি এটাকে একটা এক্সটার্নাল সার্কিটে অ্যাড করে দেওয়া, তারপর এই বর্তনীতে কত কারেন্ট হবে তার একটা রাশিমালা নির্ণয় করা। তো আমি ফার্স্ট অফ অল ধরে নিলাম যে অল দ্য সেলস আর আইডেন্টিক্যাল, সব সেলগুলো একই রকম। আমি ধরে নিলাম প্রত্যেকটার তড়িৎচালক বল E, প্রত্যেকটার আভ্যন্তরীণ রোধ R, এবং আমি ধরে নিলাম n সংখ্যক কোষ
শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে আমাকে প্রথমত জানতে হবে যে n সংখ্যক কোষের জন্য তোমার তুল্য রোধ কত হবে, n সংখ্যক কোষের জন্য তুল্য তড়িৎচালক বল কত হবে। তাহলে তুল্য তড়িৎচালক বল বাই তুল্য রোধ, এটা দিয়ে আমি প্রবাহ মাত্রা নির্ণয় করব। তো তড়িৎচালক বলের কথা বলি, যদি কতকগুলো কোষ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তুল্য তড়িৎচালক বল যতগুলো যুক্ত থাকবে ততগুলো দিয়ে গুণ হয়ে যাবে। আর তুমি বলতে পারো এই সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইএমএফ, তুল্য তড়িৎচালক বল ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হবে, n * e। যেহেতু n সংখ্যক সেল আছে তাহলে n * e। আচ্ছা, তুল্য আভ্যন্তরীণ রোধ কত হবে, তুল্য আভ্যন্তরীণ রোধ কত হবে, সবগুলোই শ্রেণী সমবায়, তাই না? এর নিচে আর লিখেছি, আলাদা করে রোধ দেখাবার দরকার নেই, সেল আছে মানেই আভ্যন্তরীণ রোধ আছে এবং তারা শ্রেণী সমবায়ে যুক্ত। যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত তাহলে r প্লাস করে nr, তাহলে মোট রোধ কত হবে, তাহলে মোট রোধ হয়ে যাবে, বাহ্যিক একটা রোধ আছে r প্লাস nr এবং সবগুলো শ্রেণী সমবায়। তুমি দেখো কারেন্ট সবার মধ্যে সেম যাবে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি মোট রোধ হয়ে গেল r প্লাস nr। তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট ইকুয়াল টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ, টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে খুব সিম্পল, তাহলে এটা হয়ে গেল NE বাই r প্লাস nr। ঠিক আছে, এবার প্রশ্ন থাকতেই পারে যে আমি n সংখ্যক কোষকে, তুমি সাপোজ এইভাবে বললো যে তুমি কোনো একজন বন্ধুকে সাপোজ বললে যে n সংখ্যক, কোনো একজন শিক্ষক একজন স্টুডেন্টকে বললো কতগুলো কোষকে শ্রেণী সমবায়ে লাগাও। সে কি করলো, শ্রেণী সমবায়ে লাগাতে গিয়ে কিছু ভুল করে ফেললো, মানে একটা নির্দিষ্ট সংখ্যক কোষকে সে উল্টো ভাবে লাগিয়ে দিল। সাপোজ x সংখ্যক কোষকে সে উল্টো ভাবে লাগিয়ে দিল, তার লাগানোর কথা ছিল টোটাল n সংখ্যক কোষ। তাহলে কারেন্ট কত হবে? প্রশ্ন আশা করছি বোঝা গেছে যে তো ওকে দেওয়া হয়েছিল সাপোজ 25টা কোষ, ওকে বললো শ্রেণী সমবায়ে লাগাও, সে ভুল করে কি করলো, 3টে কোষকে উল্টো ভাবে লাগিয়ে দিল। হতেই পারে ভুল, তাহলে সেক্ষেত্রে কি কারেন্ট সেম হবে নাকি অন্য কিছু হবে, কিভাবে বের করব? তো সেক্ষেত্রে বলে রাখি তোমার কিন্তু কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। তার কারণ কি, এই সেলগুলো আমি অলরেডি বলেছি প্লাস থেকে এদিকে কারেন্ট ফ্লো করাবে, মানে এটা যদি ব্যাটারি হয় তোমার কারেন্টটা ফ্লো করবে এদিকে, আর এটা যদি ব্যাটারি হয় তোমার কারেন্টটা ফ্লো করবে এদিকে। তাহলে এই সেলগুলো সব কিন্তু এই দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে, কিন্তু যেগুলো ভুল করা আছে সেগুলো কিন্তু এই দিকে কারেন্ট পাঠাচ্ছে এবং কারেন্ট ভেক্টর রাশি না হলেও তার একটা অভিমুখ আছে, সেটাকে আমাকে কনসিডার করতেই হবে। তাহলে সেক্ষেত্রে এটার সঙ্গে সমান হবে না। কত হবে? তাহলে কত হবে করার জন্য তুমি একটু ভালো করে ভাবো যে তোমার n সংখ্যক কোষকে ঠিকঠাক লাগাবার কথা, কিন্তু x সংখ্যক কোষকে ভুলভাবে লাগিয়েছো। তাহলে কতগুলো কোষ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে আর কতগুলো কোষ ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে, আমাকে সেই দুটো বিয়োগ করতে হবে। তাহলে ইএমএফ যখন আমি নির্ণয় করব, কতগুলো কোষ অ্যান্টি ক্লকওয়াইজ পাঠাবে, কতগুলো হবে বলা যাবে? টোটাল হচ্ছে n, x সংখ্যক ভুল আছে, তাহলে আমি বলতে পারি n - x সংখ্যক কোষ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাবে আর x সংখ্যক কোষ ক্লকওয়াইজ কারেন্ট পাঠাবে। তাহলে তুল্য তড়িৎচালক বল হয়ে যাবে n - x * e - x * e। বুঝা গেল? এটা অ্যান্টি ক্লকওয়াইজ পাঠাচ্ছে, এটা ক্লকওয়াইজ পাঠাচ্ছে। যেহেতু ডিরেকশনের একটা এফেক্ট আছে, আমাকে মাইনাস সাইন নিতে হলো, পরস্পর বিপরীত হবে। তাহলে এটা হয়ে যাবে n - 2x * e। রোধটা কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, তার কারণ হচ্ছে রোধের কোনো প্লাস মাইনাস হয় না। তোমরা যখন প্র্যাকটিক্যালে করবে দেখবে রোধের কোনো কিন্তু প্লাস মাইনাস টার্মিনাল নেই, দুটো টার্মিনাল আছে। আর ব্যাটারির ক্ষেত্রে মনে রাখবে যে রেড কালারটা অলওয়েজ পজিটিভ নির্দেশ করে আর ব্ল্যাক কালারটা মাইনাস নির্দেশ করে। দেখবে এই সমস্ত যন্ত্রের ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে, ভোল্টমিটারের ক্ষেত্রে, অ্যামমিটারের ক্ষেত্রে একটা প্লাস রেড বাটন আছে, একটা ব্ল্যাক বাটন আছে। তোমাকে বুঝতে হবে যে রেড বাটনটা হচ্ছে প্লাস টার্মিনাল আর ব্ল্যাক বাটনটা হচ্ছে মাইনাস টার্মিনাল। কিন্তু রোধের ক্ষেত্রে দুটো টার্মিনাল থাকবে, কিন্তু রোধের ক্ষেত্রে দেখবে কোনো কালার নেই, এমনি সব একই। তাহলে সেক্ষেত্রে রোধের কোনো টার্মিনাল হয় না, প্লাস মাইনাস টার্মিনাল হয় না, সেক্ষেত্রে রোধটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে সেক্ষেত্রে কারেন্টের মান হয়ে যাবে n - 2x * e ডিভাইডেড বাই r প্লাস nr। এই গেল তোমার শ্রেণী সমবায়ে কতগুলো কোষ যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে।
চলে এসে সমান্তরাল সমবায়। যদি সমান্তরাল সমবায় কতগুলো কোষ যোগ করি তাহলে সেক্ষেত্রে তোমার প্রবাহ মাত্রা কত হবে সেই একটা রাশিমালা আমরা বের করতে চাইছি। সার্টেন নাম্বার অফ আইডেন্টিক্যাল সেলস, আমি কিন্তু আইডেন্টিক্যাল সেলস ধরেই ক্যালকুলেশন করব। প্যারালাল কম্বিনেশন, আচ্ছা প্যারালাল কখন বলে তোমার আইডিয়া অলরেডি হয়ে গেছে যে কতগুলো কোষকে এইভাবে যদি যোগ করি, আচ্ছা কোষ আঁকার সময় একটা ছোট একটা বড় যেন হয়, দুটো সমান সমান হয়ে গেলে কিন্তু ক্যাপাসিটার হয়ে যাবে, খেয়াল রেখো। তাহলে আমি n সংখ্যক কোষকে এইভাবে যোগ করলাম, কিভাবে যোগ করলাম খেয়াল করে দেখো, সবগুলো প্লাস টার্মিনাল একটা নির্দিষ্ট দিকে, সবার প্লাসগুলো এদিকে, সবার মাইনাসগুলো ওইদিকে, এইভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সমান্তরাল সমবায় বলবো। উল্টো রকম কিন্তু করা যাবে না, এক্ষেত্রে সেক্ষেত্রে সমান্তরাল হবে না। আচ্ছা বেশ, তাহলে আমি ধরে নিলাম কতগুলো আইডেন্টিক্যাল সেল কি হয়েছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, প্রতিটির তড়িৎচালক বল স্মল ই, প্রতিটির আভ্যন্তরীণ রোধ স্মল আর, external resistance হচ্ছে ক্যাপিটাল আর। You will have to find out the expression of current to the circuit. আচ্ছা কিভাবে করব, এখানে তুল্য তড়িৎচালক বল কত হবে আর তুল্য আভ্যন্তরীণ রোধ কত হবে। তাহলে প্রথমে তুল্য ইএমএফ, তুল্য তড়িৎচালক বল কত হবে, প্যারালালে থাকলে কি হয় পটেনশিয়াল ড্রপ সেম হয়। তাহলে এটার অ্যাক্রসে ই, এটারও অ্যাক্রসে ই, এটারও অ্যাক্রসে ই, তাহলে এটার প্রান্তেও তড়িৎচালক বল ই থাকবে। যতগুলো সেলই তুমি ব্যবহার করো না কেন, 100টা সেল ব্যবহার করলেও ই, 2টো সেল ব্যবহার করলেও ই, 1000টা সেল ব্যবহার করলেও ই হবে। ঠিক আছে, প্যারালাল কম্বিনেশন। আচ্ছা এবার চলে এসো তুল্য আভ্যন্তরীণ রোধ। আচ্ছা তুল্য আভ্যন্তরীণ রোধ, এটাকে যদি আমি আরপি বলি তাহলে আমি লিখতে পারি 1/rp equal to 1/r plus 1/r plus n সংখ্যক পদ পর্যন্ত, মানে n সংখ্যক রোধ আছে, তাহলে এটা হয়ে গেল n/r। তাহলে rp equal to করে থাকলো r/n, দেখো কি হলো, তাহলে মোট রোধ হয়ে গেল, বর্তনীর মোট রোধ হয়ে গেল r plus rp, external resistance plus internal resistance, তাহলে r plus r/n, তাহলে এটা তুমি বলতে পারো nr plus r divided by, ঠিক আছে। তাহলে মোট রোধ যখন চলে এলো তাহলে i equal to থাকবে e divided by nr plus r divided by n, তাহলে পড়ে থাকছে ne divided by nr plus r. This is the expression of current in parallel combination. একটু আলাদা কিন্তু সিরিজের ক্ষেত্রে এই এনটা কিন্তু আভ্যন্তরীণ রোধের সঙ্গে গুণ ছিল, এটা ক্যাপিটাল আছে, আর প্যারালালের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে গেল, এনটা কিন্তু বাহ্যিক রোধের সঙ্গে চলে এলো আর এটা হয়ে গেল তোমার আভ্যন্তরীণ। ঠিক আছে, তাহলে এই গেল তোমার প্যারালাল কম্বিনেশন যদি থাকে কতগুলো সেলের, তাহলে সেক্ষেত্রে তার কারেন্ট আমি কিভাবে নির্ণয় করব। আচ্ছা একটা মিশ্র সমবায়েরও আলোচনা করা যাক। যদি মিশ্র সমবায়ে থাকে কতগুলো আইডেন্টিক্যাল সেল অবভিয়াসলি, তাহলে সেক্ষেত্রে তার কারেন্ট কিভাবে বের করব তার একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করছি। তাহলে চলে এসো মিশ্র সমবায়। আচ্ছা মিশ্র সমবায়টা বলে রাখি, যেমন তেমন করে নয়, আমি ধরে নিলাম সাপোজ প্রথম যেটা রো নিলাম সেই রোতে n সংখ্যক সেল আছে, প্রত্যেকটা আইডেন্টিক্যাল, মানে প্রত্যেকটা ইএমএফই সবগুলোতে লেখার দরকার নেই, প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এবং প্রত্যেক এই লাইনটাই n সংখ্যক কোষ আছে। আচ্ছা তাহলে সেই সমবায় হয়ে গেল। আচ্ছা এবার আমি ধরে নিই আরেকটা সেকেন্ড লাইন যেটা আছে সেখানেও কিন্তু n সংখ্যক কোষ আছে। এইভাবে আমি এতগুলো কতগুলো অনেকগুলো সারি করে নিলাম, সাপোজ m সংখ্যক সারি নিয়ে নিলাম, রো আমি ধরে নিলাম m সংখ্যক রো আছে এবং ইচ রোতে n সংখ্যক সেল আছে। দুটোর মধ্যে পার্থক্য আশা করছি বোঝা গেছে। আমি একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা করে m সংখ্যক রো নিয়েছি, আর ইচ রোতে নাম্বার অফ সেল হচ্ছে স্মল m। এবার এটা হচ্ছে তোমার তার একটা মিশ্র সমবায়, এটাকে আমি কি করলাম একটা এক্সটার্নাল ক্যাপিটাল আর এর সঙ্গে রোধের সঙ্গে যোগ করে দিলাম। কাজ কি, সেম কাজ, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু দ্য সার্কিট, এক্সটার্নাল সার্কিট। কিভাবে করব দেখো, প্রত্যেক রোতে আছে n সংখ্যক সেল, তাহলে প্রত্যেক রোয়ের ইএমএফ কত হবে বের করতে পারবো, তারপর আমি গোটা সিস্টেমটার ইএমএফ বের করব, তারপর প্রত্যেক রোয়ের রেজিস্ট্যান্স বের করব, তারপর টোটাল রেজিস্ট্যান্স টোটাল সিস্টেমের রেজিস্ট্যান্স বের করব, তারপর ক্যাপিটাল আর এর সঙ্গে যোগ করব।
এটাই হয়ে যাবে টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। ধাপে ধাপে করছি দেখো। প্রথমে প্রতি সারির তড়িৎচালক বল ইএমএফ অফ ইচ রো, তাহলে প্রতি সারির ইএমএফ কত হয়ে যাবে n ইনটু ই হবে। প্রত্যেকটা সেলের ইএমএফ স্মল ই এবং প্রত্যেক সারিতে n সংখ্যক কোষ আছে, তাহলে আমি বলতে পারি প্রত্যেক সারির ইএমএফ হয়ে যাবে n ইনটু ই। ঠিক আছে, বেশ। প্রত্যেক সারির এটাও n ইনটু ই, এটাও n ইনটু ই, তারপরটাও n ইনটু ই, লাস্টেরটাও n ইনটু ই। তাহলে আমি যদি এবি প্রান্ত বলি, আমি একটা নাম দিয়ে দিলাম, সাপোজ নাম না দিলেও চলবে। তাহলে বর্তনীর ইএমএফ কত হবে? তাহলে আমি বলতে পারি বর্তনীর ইএমএফ এটাই হয়ে যাবে, কারণ একটু আগে দেখলাম যে প্যারালালের জন্য কোনো কিছু চেঞ্জ হয় না। তাহলে আমি বলতে পারি মূল বর্তনীর ইএমএফ দ্যাট ইজ ইকুয়াল টু এবি। এটা হয়ে গেল তুল্য তড়িৎচালক, হয়ে গেল। আচ্ছা, এবার করে ফেলি প্রতি সারির আভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ রো কত হবে? n সংখ্যক কোষ আছে, তাহলে প্রত্যেক রো এর জন্য হচ্ছে nr। আচ্ছা, প্রত্যেক রো এর জন্য, তাহলে এটার ইকুইভ্যালেন্ট যদি rp হয়, তাহলে আমি লিখতে পারি 1/rp প্যারালালে আছে, তাহলে 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr কতগুলো m সংখ্যক, কারণ m সংখ্যক রো আছে, তাহলে m সংখ্যক বার এভাবে অ্যাড করব। আচ্ছা, m সংখ্যক বার যদি অ্যাড করি তাহলে পড়ে থাকলো m/nr, তাহলে rp ইকুয়াল টু পড়ে থাকছে nr/nr। এটাকে আমি একটা 1 নম্বর দিয়ে দিলাম, পরে কাজে লাগবে। তাহলে এটা হয়ে গেল মোট আভ্যন্তরীণ রোধ। তাহলে মোট রোধ কত হবে? এটার সঙ্গে এটা শ্রেণী সমবায়, কারণ সেম কারেন্ট যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি মোট রোধ বা বর্তনীর তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা সার্কিট R প্লাস R। তাহলে এটা পড়ে থাকলো R প্লাস nr বাই। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা এন্টায়ার সার্কিট। এবার কিন্তু আমরা কিন্তু কারেন্ট বের করে ফেলতে পারি। কিরকম ভাবে? তাহলে আমার হয়ে গেল প্রবাহ মাত্রা টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। দিস ইজ দ্য ফর্মুলা। একটু যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার পড়ে থাকছে mne mr plus nr। This is the expression of current in the mixed combination of cells। ঠিক আছে, বেশ। প্রশ্ন থাকে, এটা পর্যন্ত তো বের করতে দিতেই পারে, এটা পর্যন্ত তুমি বের করলে, বের করার পর প্রশ্ন থাকে যে ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ দ্য কারেন্ট উইল বি ম্যাক্সিমাম, অর্থাৎ এই প্রবাহ মাত্রার সর্বোচ্চ মান নির্ণয়ের শর্ত নির্ণয় করো, বা কখন এই প্রবাহ মাত্রার মান সর্বোচ্চ হবে। আর যেখানে একটা জিনিস মনে রাখবে, m ইনটু n, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এটা কি বলা হয়? এটাকে বলা হয় বর্তনীর মোট কোষ সংখ্যা। তাই হবে তো? প্রত্যেক রোতে n সংখ্যক কোষ আছে, আর এরকম m সংখ্যক রো আছে, তাহলে মোট কোষ সংখ্যা কত হবে? m ইনটু n, মানে ব্যাপারটা এরকম যে প্রত্যেক রোতে 3টে আছে, এরকম তোমার 4টা রো আছে, তাহলে মোট কতগুলো কোষ হবে? এটাতে 3টে, এটাতে 3টে, তারপরটায় 3টে, তারপরটায় 3টে, 4টা রো হয়ে গেল। তাহলে 4 3 12। সেইভাবেই আমি বলছি m ইনটু n হয়ে যাচ্ছে কোষ সংখ্যা। আচ্ছা, এবার প্রশ্নটায় চলে আসি যে তোমার ম্যাক্সিমাম কারেন্ট কিভাবে হবে। তো ম্যাক্সিমাম করার জন্য আমি এটাকে একটু নিউমেরিক্যালস করব। আচ্ছা দেখো, mr কে আমি লিখতে পারি √mr হোল স্কয়ার। একই রকম ভাবে nr টাকে লিখতে পারি √nr হোল স্কয়ার। কোনো একটা সংখ্যা √ করলাম, তাকে আবার বর্গ করতে। আচ্ছা, তাহলে নিচেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে চলে আসছে। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে যদি চলে আসে, আমি এটাকে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ক্লাস 7 এ করেছিলাম, মনে করে দেখো। a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, দিস ইজ কারেন্ট। এবার তুমি দেখো কারেন্টটা কিরকম ফরম্যাটে আছে, নিউমারেটর বাই ডিনোমিনেটর, লব বাই হর ফর্মে আছে। তাহলে কারেন্টটাকে, এটাকে যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয়, একটা ফ্র্যাকশন বা একটা ভগ্নাংশ, কখন ম্যাক্সিমাম হবে? আইদার তোমার লবটাকে ম্যাক্সিমাম করো, অথবা তুমি হরটাকে মিনিমাম করো, আর কোনো উপায় নেই।
তাই? আচ্ছা এবার দেখো হরটাকে ম্যাক্সিমাম, এটাকে তো বাড়ানোর কোনো চান্স নেই, mn হচ্ছে কোষ সংখ্যা, ওটা তো বলেই দিয়েছে প্রত্যেক সারিতে n সংখ্যক কোষ আর m সংখ্যক সারি, তো ইউ ক্যানট চেঞ্জ mn। E is the EMF of each cell, তাহলে নিউমারেটরটাকে চেঞ্জ করার কোনো উপায় আমার নেই, আমাকে যা কিছু করতে হবে ডিনোমিনেটরটাকে নিয়ে করতে হবে বা হরকে নিয়ে করতে হবে। তো হর করতে গিয়ে দেখছি এখানে কি আছে mn, আবার কোষ সংখ্যা, এটাকে চেঞ্জ করা যাবে না, ক্যাপিটাল আর এক্সটার্নাল সার্কিট ক্যানট বি চেঞ্জ, স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যানট বি চেঞ্জ, ওটা বলে দেওয়া আছে। তাহলে তোমাকে যা কিছু করতে হবে এই ব্র্যাকেটের টার্মটাকে নিয়ে করতে হবে। কি করতে হবে, কি করলে মিনিমাম হবে, যদি এটাকে পুরো বাদ দিয়ে দিই, কারণ এটাকে যদি 0 করে দিই, দেখো আর কোনো উপায় নেই, 0 থেকে কম করার উপায় নেই, মাইনাস করতে গেলে নিচেরটা আইটাই মাইনাস আই মাইনাস আই বলতে পারি না। তাহলে আমার যেটা উপায় আছে, আই উইল বি ম্যাক্সিমাম when the bracket term in the bracket is 0, মানে তুমি বলতে পারো mr minus nr equal to 0, তার মানে এটা সমান এটা। আচ্ছা এই দুটো যদি সমান হয় আমি স্কয়ার করে দিলাম, mr equal to nr, তাহলে তোমার পড়ে থাকছে r equal to nr by n। This is the condition for which the current in the circuit will be maximum। এবং কন্ডিশনটা দেখো এক নম্বরে যা ছিল, এক নম্বরে একটা ইকুয়েশন করেছিলাম, সেই ইকুয়েশনে যা পেয়েছো সেটাই। কি পেয়েছো অ্যাকচুয়ালি, তুমি অ্যাকচুয়ালি পেয়েছো the external resistance must be equal to equivalent internal resistance। এটা হচ্ছে বর্তনীর তুল্য আভ্যন্তরীণ রোধ। তাহলে একটা বর্তনীতে প্রবাহ মাত্রা কখন ম্যাক্সিমাম হবে, যখন বাহ্যিক রোধ বর্তনীর তুল্য আভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয়ে যাবে, তখন সেই বর্তনীর প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হবে। The current in the circuit will be maximum whenever the external resistance is equal to the equivalent internal resistance of the circuit। পরীক্ষায় কিন্তু খুব আসে এবং তোমাকে বলবে what is the value of maximum current, তাহলে সেটাও করতে পারি। তুমি এই কন্ডিশনটা কারেন্টের এক্সপ্রেশনে বসিয়ে দাও। তোমার কারেন্টের এক্সপ্রেশন ছিল I equal to m n e divided by mr plus nr। তাহলে mrটাকে যদি রিপ্লেস করি, mrটাকে যদি রিপ্লেস করি তোমার পড়ে থাকে mne by 2nr, তাহলে nn কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকছে me by 2r। This is the value of maximum current। একই রকম ভাবে তুমি mrটাকে যেমন রিপ্লেস করলে nrটাকেও রিপ্লেস করতে পারো, তাহলে পড়ে থাকছে mne divided by 2mr, mn cancels out, তাহলে পড়ে থাকছে ne by 2r। So this is also maximum current, this is also maximum current। These are the expressions of maximum current in the circuit।